ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, কোষে দেখি 2.3। আমরা এই চ্যাপ্টারের 14টি অঙ্ক রয়েছে। তার মধ্যে আমি প্রথম ভিডিও পার্ট 1-এ তোমাদের আমি 7 পর্যন্ত, এই যে 7-এর দাগ পর্যন্ত আমি অঙ্ক করে দেখিয়ে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখনি পার্ট 1, তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আজকে আমরা করব 8-এর দাগ থেকে। 8-এর দাগে দেখো কি অঙ্ক রয়েছে। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। চলো আমরা অঙ্কটা করে নিই। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা খুবই লাভবান হবে। চলো আমরা অঙ্কটা দেখে নিচ্ছি। 3টি হল ঘর, তাহলে আমি লিখছি প্রথম, এগ লিখে ম, এটা হচ্ছে পূরণবাচক সংখ্যা। প্রথম হল ঘর ইজ টু দ্বিতীয় হল ঘর ইজ টু তৃতীয়, 3 লিখে অন্তস্থ, তৃতীয় হল ঘর। তাহলে কি হবে? 11:3:3.1:2। তাহলে এটাকে সমান করে নিচ্ছি, একটু সরলীকরণ করে নিচ্ছি। 11 যেমন ছিল বসিয়ে দিলাম ইজ টু, 3 যেমন ছিল বসিয়ে দিলাম ইজ টু। এই দেখো, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 3-এর সঙ্গে 2 গুণ করব, 3 দুগুণে 6 হবে। 6-এর সঙ্গে 1 যোগ করব, 6 একে 7 হবে। 7-এর নিচে 2 বসাবো। এরপরে আর একটু করে নেব, দেখে নাও। 7-এর নিচে 2 রয়েছে, তাহলে এই 2-এর সঙ্গে 11-র গুণ করব, এই 2-এর সঙ্গে 3-এর গুণ করব, কিন্তু 7-এর সঙ্গে করব না। তাহলে 11-র সঙ্গে 2 গুণ করলে কি হবে? 11 দুগুণে 22 হবে ইজ টু। 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6 হবে ইজ টু। 7 যেমন ছিল বসে যাবে। এরপরে চলো এইবার দেখি, আমরা লিখব সেই আগের মতো প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার। তাহলে লিখছি প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার সমান কত? দেখে নাও, 22-এর নিচে 22 লিখলাম। প্রথম ঘর হচ্ছে 22, দ্বিতীয় হল ঘর 6, তৃতীয় হল ঘর 7। তাহলে এর নিচে 3টা যোগ করে দাও, 22 যুক্ত 6 যুক্ত 7 সমান কত হবে? দেখো, উপরে 22 ছিল, 22 বসালাম। নিচে দেখো 7 × 13 আর 22, তাহলে 22, 6 আর 7 যোগ করবো। 7 আর 6 13, 13 14 15, 5 হাতে রইল 1, 2 একে 3, 35 হয়ে গেল, নিচে হয়ে গেল 35। এবার দেখো দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার সমান কি লিখবো? দ্বিতীয় হল ঘর ছিল 6, তাহলে 6-এর নিচে এই 3টা সংখ্যা যোগ করে দাও, 22 যুক্ত 6 যুক্ত 7 সমান কি হবে? এটা 7 সমান হবে 6, আর এই 3টে যোগ করলে হবে 35। আবার ঠিক একই রকম লিখব, তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার সমান তৃতীয় হল ঘর 7, 7-এর নিচে এই 3টা সংখ্যা যোগ করে দাও, 22 যুক্ত 6 যুক্ত 7 সমান উপরে ছিল 7 হলো, এই 3টা যোগ করলে 35 হবে। এইবারে বলেছে কি না, মোট কতজন এসেছে? 1050 জন। মোট ট্রেনিং সংখ্যা, মোট ট্রেনিং নিতে এসেছেন, মোট ট্রেনিং নিতে এসেছেন 1050 জন। তাহলে কোন হল ঘরে কতজন বসবে? চলো তাহলে প্রথম হল ঘরে বসবে, লিখছি প্রথম হল ঘরে বসবে। দেখো 22-এর নিচে 35, তাহলে 22-এর নিচে 35 গুণিতক 1050। দেখো 0 আর 5 রয়েছে, 5 দিয়ে কাটবো, তাহলে 5 7 35, 5 দুগুণে 10
হাতে কিছুই নেই, 1 5 রইল, 5 একে 5 0, 7 দিয়ে কেটে দেবো, 7 3 21, 7 একে 7 নিচে 1 দেবো না, তাহলে 7 3 21 0, তাহলে সমান কি হলো 22 গুণিতক 30, তাহলে 22 গুণিতক 30 সমান, দেখো 30কে 22 দিয়ে গুণ করে নাও, একটা শূন্য বসিয়ে দাও আগে, 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6, 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 660 জন। তাহলে প্রথম হল ঘরে বসবে 660 জন। তাহলে দ্বিতীয় হল ঘরে বসবে, দ্বিতীয় হল ঘরে দেখো 6-এর নিচে 35, ঠিক 6-এর নিচে 35 বসালাম, গুণিতক 1050, কেটে দাও 5 দিয়ে, 5 7 35, 5 দুগুণে 10, 5 একে 5 0, 7 দিয়ে কাটছি, 7 3 21 0, সমান কত হলো 6 গুণিতক 30 সমান 6 3 18, 180 জন। তাহলে দ্বিতীয় হল ঘরে বসবে 180 জন। তাহলে তৃতীয় হল ঘরে দেখে নেই, চলো তৃতীয় হল ঘরে বসবে, তৃতীয় হল ঘরে কত ছিল দেখে নাও, 7-এর নিচে 35, তাহলে 7-এর নিচে 35 লিখলাম, গুণিতক 1050, দেখো 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 দুগুণে 10, 5 একে 5 0, এইবার 7 দিয়ে কাটছি, 1 দেবো না, 7 3 21 0, তাহলে কি হলো 7 গুণিতক 3 30, তাহলে 7 3 21 210 জন। তোমরা শেষে লিখবে অতএব কোন হল ঘরে কতজন বসবে, প্রথম লিখবে অতএব প্রথম হল ঘরে বসবে 660 জন, দ্বিতীয় হল ঘরে বসবে 180 জন, তৃতীয় হল ঘরে বসবে 210 জন। চলো নেক্সট অঙ্ক দেখে নাও, 9-এর দাগে 12,100 টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। চলো অঙ্কটা করে নিচ্ছি। তাহলে অঙ্কটা হচ্ছে 9-এর দাগে, তাহলে মধু মানস, তাহলে লিখছি মধু ইজডু মানস ইজডু কুন্তল ইজডু ইন্দ্র সমান কত লিখব না 2:3:4:2, এই চারটে অনুপাত। তাহলে প্রথমে লিখব মধুর আনুপাতিক ভাগ হার, দেখে নাও মধুর টাকার আনুপাতিক ভাগ হার, টাকার আনুপাতিক, মধুর আনুপাতিক ভাগ হার লিখলে হবে, টাকার দরকার নেই, মধুর আনুপাতিক ভাগ হার সমান, দেখো 2, মধুর হচ্ছে 2, মানুষের হচ্ছে 3, কুন্তলের হচ্ছে 4, ইন্দ্রর হচ্ছে 2, তাহলে মধুর আনুপাতিক ভাগ হার 2-এর নিচে এইটা চারটা যোগ করব, তাহলে 2 + 3 + 4 + 2 সমান, উপরে থাকলো 2, নিচে যোগ করে দাও, 4 2 6 3 9 10 11, 11 হয়ে গেল। এরপর দেখে নাও মানস, তাহলে মানসের আনুপাতিক ভাগ হার সমান -3, তাহলে 3-এর নিচে এই সবগুলো যোগ করে দিলে কি হবে 11 হয়ে যাবে, সবগুলো যোগ করবে, আমি আর যোগ করলাম না, তোমরা যোগ করে নেবে। এরপরে হচ্ছে কুন্তল, তাহলে কুন্তলের আনুপাতিক ভাগ হার কত, কুন্তল 4, 4-এর নিচে এগুলো যোগ করলে কত হবে 11, তারপর শেষে লিখব ইন্দ্রের আনুপাতিক ভাগ হার সমান, ইন্দ্র কত 2, তাহলে 2-এর নিচে এই 4টা সংখ্যা যোগ করলে কত হবে 11 হয়ে গেল। তাহলে মোট কত টাকা, তাহলে মোট টাকা, তাহলে মোট টাকা সমান কত 12,100, তাহলে 12,100, তাহলে কে কত পাবে, তাহলে মধু পাবে, এবার লিখছি মধু পাবে কত, তাহলে দেখো মধু ছিল 2-এর 11, তাহলে 2-এর 11 গুণিতক 12,100, 11 দিয়ে কাটবো, দেখে নাও 11 একে 11, 11 থেকে 12 ডেকে গেলে কত হবে 1, এই 1-এর বাম দিকে বসলে 11 হবে, তাহলে 11 একে 11, তাহলে দুটো শূন্য বসে গেল, তাহলে সমান কি হলো 2 গুণিতক 11, 2 গুণিতক 1100, তাহলে কত হবে 11 দুগুণে 22 আর দুটো শূন্য, এই টাকা, তাহলে মধু পাবে 2200 টাকা। এরপরে কি মানস, তাহলে মানসের কত 3-এর 11,
তাহলে 3-11 গুণিতক 12,100, 11 দিয়ে কেটে দিচ্ছি, 11 একে 11, 1 রইল হাতে, 11 একে 11 শূন্য, তাহলে সমান কত? 3 গুণিতক 1100, 3 গুণিতক 1100 সমান 11 3 33 আর দুটো শূন্য, এত টাকা মানুষ পাবে, 3300 টাকা। এরপরে কি? কুন্তল। তাহলে লিখছি কুন্তল, তাহলে কুন্তল পাবে। তাহলে কুন্তল পাবে কি না, 4-এর নিচে 11 গুণিতক, কুন্তলে 4-এর নিচে 11 গুণিতক 12,100 কাটবো, 11 একে 11, 11 একে 11 শূন্য, সমান কত? 4 গুণিতক 1100, তাহলে 11 4-এ 4400 টাকা। এরপরে ইন্দ্র পাবে, তাহলে লিখবো ইন্দ্র পাবে। ইন্দ্র কত? 2-এর নিচে 11 গুণিতক 12,100, কাটছি, 11 দিয়ে, 11 একে 11, 1 রইল, 11 একে 11 শূন্য, তাহলে কত? 11 দুগুণে 2200 টাকা। তাহলে কে কত টাকা পাবে তোমরা শেষে লিখে নেবে। মধু পাবে 2,200 টাকা, মানস পাবে 3,300 টাকা, কুন্তল পাবে 4,400 টাকা, ইন্দ্র পাবে 2,200 টাকা। চলো নেক্সট অঙ্ক আমরা করে নিচ্ছি। দেখে নাও নেক্সট অঙ্ক কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে 10-এর দাগে। 10-এর দাগের অঙ্ক রয়েছে, দেখে নাও। 10-এর দাগে রয়েছে ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা অবশ্যই জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। BAC কোণ, ABC কোণ ও ACB কোণের অনুপাত 3:5:10 এবং BAC কোণের মান 10 ডিগ্রি কম এবং ABC কোণের মান 10 ডিগ্রি বেশি হয়। 3টি কোণের অনুপাত কত হবে হিসাব করি। চলো করে নিচ্ছি। এটা হচ্ছে 10-এর দাগের অঙ্ক। তাহলে 10-এর দাগের অঙ্ক আমরা প্রথমে কি লিখব? কোণগুলো লিখে নেব। তাহলে কি লিখতে পারি না, BAC কোণ ইজডু, ABC কোণ ইজডু, ACB কোণ সমান লিখলাম কত? 3:5:10। তাহলে একই রকমভাবে লিখো BAC কোণের আনুপাতিক ভাগহার। দেখো লিখছি BAC কোণের আনুপাতিক ভাগহার সমান দেখো 3, 3-এর নিচে 3টা যোগ করে দাও, 3 + 5 + 10 সমান কত হবে? তাহলে 3 উপরে থাকলো, 5 3 8, 10 8 18 হয়ে গেল। তাহলে এবারে লেখো ABC কোণ। তাহলে ABC কোণের, এটা কোণের চিহ্ন, আনুপাতিক ভাগহার দেখো 5, 5-এর নিচে আর 3টা বসালাম না, একবারে যোগ করে 18 বসিয়ে দিলাম। এরপরে দেখো ACB কোণ, ACB কোণের আনুপাতিক ভাগহার এটা কত? 10। তাহলে 10-এর নিচে আমরা কি বসিয়ে দিলাম? 3টা যোগ করলে 18 হয়ে যাবে। এই হয়ে গেল। এইবার 3টা কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 3টি কোণের মান দেখো, 3টি কোণের সমষ্টি, তাহলে 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো BAC কোণের মান বের করছি, দেখে নাও। BAC কোণ সমান, এটা কোণ চিহ্ন, BAC কোণ সমান দেখে নাও 3-এর নিচে 18 গুণিতক 180, 18 দিয়ে কেটে দিচ্ছি, দেখো 18 একে 18, 1 শূন্য থেকে গেল। তাহলে 3 গুণিতক 10, 3 গুণিতক 10 সমান 30 ডিগ্রি। তাহলে BAC কোণ সমান 30 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখে নাও ABC কোণ। তাহলে ABC কোণ সমান কত? 5-এর নিচে 18, 5-এর নিচে 18 গুণিতক 180, 80 একে 80, 18 একে 18, 10, তাহলে 5 গুণিতক 10, তাহলে কত হলো? 10 5-এ 50 ডিগ্রি। এরপরে দেখে নাও, এরপরে রয়েছে CAB কোণ। CAB কোণ কত? ACB কোণ, ACB কোণ সমান কত? 10-এর নিচে 18, তাহলে 10-এর নিচে 18 গুণিতক 180, 18 একে 18 শূন্য, তাহলে 10 10-এ 100, 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি দেখো 3টা যোগ করলে 180 ডিগ্রি। এইবারে বলেছে কি? এইবারে বলেছে BAC কোণ 10 ডিগ্রি কম। তাহলে 10 ডিগ্রি কম হলে কি হবে? BAC কোণ সমান কত? দেখো এখানে বেরিয়েছে BAC কোণ 30 ডিগ্রি বেরিয়েছে।
30 ডিগ্রি বিয়োগ 10 ডিগ্রি কম মানে বিয়োগ করে দাও, তাহলে কত হবে 20 ডিগ্রি হয়ে যাবে। বিএসি কোণ 20 ডিগ্রি হয়ে যাবে। আর এবিসি কোণ 10 ডিগ্রি বেশি, তাহলে এবিসি কোণ 10 ডিগ্রি বেশি হলে এবিসি কোণ সমান 10 ডিগ্রি বেশি হলে এখানে কত বেরিয়েছে, এবিসি কোণ 50 ডিগ্রি, তাহলে 50 যুক্ত 10 সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে তিনটি কোণের মান কি হয়ে যাবে, তাহলে তিনটি কোণের মান হয়ে যাবে, দেখে নাও তিনটি কোণ আমরা লিখব বিএসি কোণ ইজ টু এবিসি কোণ ইজ টু এসিবি কোণ সমান আমরা কি লিখব, বিএসি কোণ দেখো 20 ডিগ্রি হয়েছে ইজ টু এবিসি কোণ দেখো 60 ডিগ্রি হয়েছে আর এসিবি কোণ 100 ডিগ্রি বেরিয়েছে, তাহলে ইজ টু 100 ডিগ্রি। তাহলে এটাকে কমাবো, দেখে নাও 0 0 0 কমে গেলে কী হবে 2:6 ইজ টু একটা শূন্য দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য বাদ গেল, তাহলে 10। এবার দেখো 2 দিয়ে কমবে, 2 একে 2 ইজ টু 2 3 6 ইজ টু 2 5 10। তাহলে তিনটি কোণের অনুপাত কী হবে 1:3:5। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। এরপরে হচ্ছে আমাদের 11 দাগের অঙ্ক। 9,000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে প্রথম বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তার থেকে দ্বিগুণ পাবে, আর তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। এখানে একটু হিন্টস দিয়ে দেওয়া হয়েছে। দেখো প্রথম বন্ধু 1 টাকা পেল, দ্বিতীয় বন্ধু 2 টাকা পায়, মানে ডবল পাবে, তাহলে 1 × 2। তাহলে এখানে একটু হয়েছে 1 × 2 সমান 2 টাকা পাবে। আর তৃতীয় বন্ধু পাবে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু, তার প্রথম বন্ধু পেয়েছিল 1 টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছিল 2 টাকা, তার অর্ধেক, তাহলে ভাগ করে দিয়েছি 2 দিয়ে। তাহলে 1 + 2 সমান 3, 3-এর নিচে 2, তাহলে তৃতীয় বন্ধু পাবে 2/3। তাহলে দেখো প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইজ টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইজ টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা। তাহলে দেখো প্রথম বন্ধু 1 ইজ টু দ্বিতীয় বন্ধু 2 ইজ টু তৃতীয় বন্ধু 3-এর নিচে 2। আমি এর আগে একটা অঙ্ক করেছি, দেখে নাও। এই 2-এর সঙ্গে এই 1-এর গুণ, দেখো 2 একে 2, আর 2-এর সঙ্গে 2-এর গুণ 2 দুগুণে 4, আর 3-এর সঙ্গে গুণ করতে হয় না, বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে কে কত টাকা পাবে হিসাব করতে হবে 9,000 টাকাকে, তাহলে এরপরে আমরা করে নেব। এইটা করে দেওয়া হয়েছে, এরপরে চলো আমরা করে নিচ্ছি। দেখে নাও আমি লিখে নিয়েছি 11 দাগে প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধু 1 ইজ টু দ্বিতীয় বন্ধু 2 ইজ টু তৃতীয় বন্ধু 3-এর নিচে 2। আমি কি বললাম, এই 2-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 2 একে 2 ইজ টু 2-এর সঙ্গে 2-এর গুণ 2 দুগুণে 4 ইজ টু 3 শুধু বসবে। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার, তাহলে লিখছি প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার সমান কত, 2-এর নিচে 3টা সংখ্যা যোগ করে দাও, 2 + 4 + 3 সমান কী হবে 2-এর নিচে 4 3 7 8 9, 4 2 6 3 9 হলো, 2-এর নিচে 9। তাহলে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হার কী হবে 4-এর নিচে 9, 4-এর নিচে 9, এই 3টা যোগ করলে 9, আমি দ্বিতীয়বার গুণ যোগ করলাম না। আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হার কী হবে 3-এর নিচে 9 হয়ে যাবে। তাহলে মোট কত 9,000 টাকা। তাহলে কোন বন্ধু কত পাবে, তাহলে মোট টাকা আমরা লিখছি মোট টাকা 9,000। তাহলে প্রথম বন্ধু পাবে, লিখছি প্রথম বন্ধু পাবে, তাহলে কত প্রথম বন্ধু 2-এর নিচে 9, তাহলে 2-এর নিচে 9 গুণিতক 9,000, কেটে দাও 9 একে 9 3টে 0, তাহলে কত হবে 2 × 1,000, 2 × 1,000 সমান 2 একে 2, তাহলে 2,000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে দেখানো 4-এর নিচে 9, 4-এর নিচে 9, ওই 9,000 দিয়ে গুণ করব, তাহলে 9 একে 9, তাহলে কত হবে 4 × 1,000, 4 একে 4, 4,000 টাকা। তৃতীয় বন্ধু পাবে, তাহলে কি করব, তৃতীয় বন্ধু 3-এর নিচে 9, তাহলে 3-এর নিচে 9 গুণিতক ওই 9,000, দেখো 9 একে 9 0 0 0, তা 3 × 1,000, 3 × 1,000 সমান 3 একে 3, 3টে 0 টাকা। তাহলে এইবারে লিখে দেবে প্রথম বন্ধু পাবে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 4,000 টাকা, তৃতীয় বন্ধু পাবে 3,000 টাকা। চলো নেক্সট অঙ্ক 12 দাগের অঙ্ক, চলো দেখে নিই কী রয়েছে। দেখে নাও
রয়েছে 12 দাগে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 1,32,000 টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। চতুর্থ বছর কিন্তু বলেনি, তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়টা বের করলেই হবে। চলো করে নিচ্ছি। তাহলে আমি লিখছি, দেখো প্রথম বছর ইজ টু দ্বিতীয় বছর ইজ টু তৃতীয় বছর ইজ টু চতুর্থ বছর। তাহলে কি অনুপাতে রয়েছে? 2:4:3:2 অনুপাতে রয়েছে। 2:4:3:2। তাহলে প্রথম বছরের আনুপাতিক ভাগ হার, এই একই কথাকে লিখব, প্রথম বছরের আনুপাতিক, এটা আনুপাতিক ভাগ হারের অঙ্ক, আনুপাতিক ভাগ হার কত রয়েছে দেখো, 2-এর নিচে 4টা সংখ্যা যোগ করে দাও, 2+4+3+2 সমান কত? উপরে থাকলো 2 আর নিচে যোগ করে দাও 4 2 6 3 9 10 11। এবার দেখে নাও দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগ হার, দেখো 4-এর নিচে 11, এই 4টাকে যোগ করে দিলে 11 হয়ে যাবে। তাহলে তৃতীয় বছরের আনুপাতিক ভাগ হার, তৃতীয় বছর কত? 3, তাহলে 3-এর নিচে এই 4টা সংখ্যাকে যোগ করলে 11 হয়ে যাবে, এইটা কিন্তু 3। আর চতুর্থ বছরের আনুপাতিক ভাগ হার কত? 2, তাহলে 2-এর নিচে এই 4টা সংখ্যাকে যোগ করে দিলে 11 হয়ে যাবে। তাহলে মোট কত টাকা? মোট হচ্ছে 1,32,000 টাকা। তাহলে মোট 1,32,000, এই তো মোট 132 লক্ষ টাকা, 132 লক্ষ টাকা। তাহলে প্রথম বছর কত দেখে নেই খরচ। তাহলে প্রথম বছর খরচ হবে, তাহলে দেখে নাও 2-এর নিচে 11, তাহলে 2-এর নিচে 11 গুণিতক 1,32,000, 132 লক্ষ। তাহলে 11 একে 11, 11 দুগুণে 22, তাহলে 22 দুগুণে এই দেখো 24 লক্ষ, 12 দুগুণে 24 লক্ষ খরচ হবে। কয় মদিনাস। তাহলে এবার দেখো দ্বিতীয় বছর খরচ হবে, দ্বিতীয় বছর কত ছিল? 4-এর নিচে 11, তাহলে দেখে নাও 4-এর নিচে 11 গুণিতক 132 লক্ষ, কাটবো 11 একে 11, হাতে রইল 2, 11 দুগুণে 22, তাহলে কী হবে? 4 গুণিতক 12, তাহলে 12×4 48 লক্ষ, তাহলে এটা 48 লক্ষ হয়ে গেল। তাহলে তৃতীয় বছর দেখে নাও, তৃতীয় বছর খরচ হবে, তৃতীয় বছর কত? 3-এর নিচে 11, তাহলে 3-এর নিচে 11 গুণিতক 132 লক্ষ, কাটবো 11 একে 11, হাতে রইল 2, 2 2 22 হলো, 11 দুগুণে 22, 3 গুণিতক 12, তা সমান 3 গুণিতক 12, তাহলে 12×3 36 লক্ষ। চতুর্থ বছর বলেনি। এইবারে আমাদেরকে কি চেয়েছে দেখে নাও, কি চেয়েছে? বলেছে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তাহলে আমরা লিখব দ্বিতীয় বছর, দেখে নাও 48 লক্ষ টাকা খরচ হয়েছে। দ্বিতীয় বছর খরচ হয়েছে, দ্বিতীয় বছর খরচ হয়েছে 48 লক্ষ টাকা। আর বলেছে কি প্রথম ও তৃতীয় বছর কত খরচ হয়েছে, তাহলে যোগ করব। তাহলে প্রথম যুক্ত তৃতীয় সমান প্রথম বছর কত খরচ হয়েছে দেখো 24 লক্ষ টাকা, তাহলে তাহলে 24 যুক্ত তৃতীয় বছর দেখো 36, তাহলে দুটো যোগ করে দাও 24 আর 36, যোগ করলে কত হবে? 6 4 10 0, হাতে রইল 1, 3 2 5 1 6, তাহলে 60 লক্ষ টাকা সমান 60 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখব অতএব প্রথম ও তৃতীয় বছর খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে 60
লক্ষ টাকা। চলো নেক্সট অঙ্ক আমাদের 13 দাগের অঙ্ক। 13 দাগে কী অঙ্ক বলেছে দেখে নাও। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় মানে রিটায়ার্ড হয়ে গেছেন, এক সময়ে এককালীন একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করে দিলেন। বাকি টাকা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি কে কত টাকা পাবে। তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করব, করে তারপরে ভাগ করব 5:4:4 অনুপাতে। চলো অঙ্কটা করে নিই। দেখে নাও আমি 13 দাগে তুলে নিয়েছি। তাহলে বিনয়বাবু এককালীন পেলেন, তাহলে বিনয়বাবু এককালীন পেলেন কত টাকা পেলেন? 1,96,150 টাকা তিনি দান করে দিলেন। তাহলে দান করলেন কোথায়? না বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য দান করলেন 20,000 টাকা। তাহলে দেখো 20,000 টাকা দান করে দিলেন। তাহলে এইটা দান করে দিলে বাকি থাকলো, বাকি রইল কত? এটা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে দেখো 0, এখানে হবে 5, এখানে হবে 1, এখানে হবে 6, এখানে 9 থেকে 2 বাদ গেলে হবে 7, 1। তাহলে 1,76,150 টাকা থাকবে। এরপরে স্ত্রী আর পুত্র কন্যার মধ্যে ভাগ করবে। তাহলে লিখব স্ত্রী ইজডু পুত্র ইজডু কন্যা। কি অনুপাতে ভাগ করবে? স্ত্রীকে দিবে 5:, পুত্রকে দিবে 4:, কন্যাকে দিবে 4। তাহলে এইবারে এটা আনুপাতিক ভাগহার লিখব, স্ত্রীর আনুপাতিক ভাগহার। সেই একই কথা, স্ত্রীর আনুপাতিক ভাগহার সমান 5। 5-এর নিচে 3টা যোগ করে দাও। তাহলে 5 + 4 + 4 সমান কত হবে? 5-এর নিচে 5 × 4 = 9, 9 × 4 = 13 হয়ে যাবে। তাহলে এবারে হবে পুত্র। তাহলে পুত্রের আনুপাতিক ভাগহার সমান পুত্র কত? 4। 4-এর নিচে এই 3টে যোগ করলে কত হবে? 13 হবে। দেখো কন্যার আবার লিখব, কন্যার আনুপাতিক ভাগহার সমান কত? এই 4। 4-এর নিচে এই 3টে যোগ করলে 13 হয়ে যাবে। তাহলে তার কত টাকা ছিল? 1,76,150 টাকা। 1,76,150 টাকা। তাহলে স্ত্রী পাবে, এখানে লিখব স্ত্রী পাবে কত? 5-এর নিচে 13। 5-এর নিচে 13 গুণিতক 1,76,150। 1,76,150 এটাকে আমরা কাটাকাটি করব। দেখে নাও 13 দিয়ে কাটছি। দেখো 13 একে 13, 13 একে 13, 13 থেকে 17 রেখে যাও। 13, 14, 15, 16, 17, 4। 4 হলে 46-এর 6-এর বাম দিকে বসালে 46 হবে। 6-এর বাম দিকে 46, 13-র নামটা রাখো 46 যেন না পেরোয়। 13 কে 13, 13 2 26, 13 3 39, 13 4 52, 4 পেরিয়ে গেছে। 13 3 39, 39 থেকে 46 গুণে যাও। 39, 40, 41, 42, 43, 44, 45, 46 কত হলো? 7। 7-এর বাম দিকে বসাও 71। তাহলে 13 কে 13, 13 2 26, 13 3 39, 13 4 52, 13 5 65। তাহলে 13 5 65, 65 আর 71 পর্যন্ত গুণে যাও। 65, 66, 67, 68, 69, 70, 71, 6। 5-এর বাম দিকে বসালে 5 হবে, 65 হবে। 5-এর বাম দিকে যদি বসে 65, 13-র নামটা রাখো 65 মিলবে। 13 5 65, শেষে 0। তাহলে সমান কত হবে? তাহলে 13,550 এই গুণিতক 5। এটা গুণ করে দিলে কত হবে? চলো আমরা এখানে গুণ করে নিচ্ছি। 1 3 5 5 0 গুণিতক 5। দেখো 5 0 0, 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 5 25, 26 27, 7 হাতে রইল 2, 5 3 15 16 17, 7 হাতে রইল 1, 5 1 5 6। তাহলে কত হলো? 67,750 টাকা। তাহলে 67,750 টাকা এটা পাবে স্ত্রী। এবার পুত্র পাবে। তাহলে পুত্র পাবে কত? 4-এর নিচে 13। তাহলে দেখো 4-এর নিচে 13 গুণিতক 1,76,150। এই 13 দিয়ে কাটলে সেই এইটা হবে 13550, 13550। তাহলে কি হবে? 13550 গুণিতক 4। তাহলে গুণ করলে কত হবে দেখে নাও। তাহলে আমরা এখানে রাফে গুণ করে নেব।
তাহলে 1 3 5 5 0 গুণিতক 4। দেখো 4 0 0, 4 5 20, 0 হাতে রইল 2, 4 5 20, 2 22, 2 হাতে রইল 2, 4 3 12 13 14, 4 হাতে রইল 1, 4 1 4 5, তাহলে 54,200 টাকা। তাহলে পুত্র পাবে 54,200 টাকা। আর কন্যা পাবে, তার লিখছি কন্যা পাবে ঠিক 4-এর নিচে 13, দেখে নাও একই রকম, পুত্র যা পাবে কন্যাও তা পাবে 4-এর নিচে 13 গুণিতক 1,76,150। কেটে দাও, সেই একই সংখ্যা আসবে 13,550 সমান লিখব 13,550 গুণিতক 4 সমান এই 4টা গুণ করলে এইটা হবে 54,200, এটা গুণ করলে এই টাকাটা পাবে। তাহলে আমরা শেষে কি লিখে দেব? স্ত্রী পাবে 67,000, অতএব স্ত্রী পাবে 67,750 টাকা, পুত্র পাবে 54,200 টাকা, কন্যা পাবে 54,200 টাকা। চলো নেক্সট এবং লাস্ট অঙ্ক, এই অঙ্কটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। দেখে নাও অঙ্কটা কী রয়েছে। 14 দাগে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4.3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। মানে বেগুন চাষ করেছেন 4 আর পটল চাষ করেছেন 3। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি বেগুন ও পটল চাষে। চলো অঙ্কটি করে নিই। দেখো আমি শেষের দাগ নম্বর দিয়েছি 14 দাগ, 14 এবং লাস্ট অঙ্ক। তাহলে আমি লিখছি বেগুন চাষ, বেগুন চাষ ইজডু পটল চাষ কী অনুপাতে করা হয়েছে না 4:3, 4:3। তাহলে বেগুনের আনুপাতিক ভাগ হার, বেগুনের আনুপাতিক মানে বেগুন চাষের আনুপাতিক ভাগ হার আর কি, বেগুন চাষের আনুপাতিক ভাগ হার সমান কত? 4, 4-এর নিচে 2 যোগ করে দাও, 4 যুক্ত 3 সমান 4-এর নিচে 2 যোগ করলে হবে 7। এরপর দেখো পটলের আনুপাতিক ভাগ হার 3-এর নিচে এই 2 যোগ করলে হয়ে যাবে 7। এইবারে মোট জমি 35 কাঠা, তাহলে লিখছি মোট জমি 35 কাঠা। তাহলে বেগুন চাষ করেছে কত জমিতে দেখে নেব। তাহলে বেগুন চাষ করেছেন, তাহলে কত? বেগুন চাষ 4-এর নিচে 7 গুণিতক 35, তাহলে কেটে দিলাম 7 5 35, তাহলে 4 গুণিতক 5, 4 গুণিতক 5 সমান 5 4 20 কাঠা। তাহলে বেগুন চাষ করেছেন 20 কাঠাতে। তাহলে পটল চাষ করেছেন, চলো পটল চাষ করেছেন কি 3-এর নিচে 7, তাহলে 3-এর নিচে 7 গুণিতক 35, তাহলে 7 5 35 সমান 3 গুণিতক 5, 3 গুণিতক 5 সমান দেখো 5 3 15 কাঠা। তাহলে বেগুন চাষ করেছেন 20 কাঠাতে, পটল চাষ করেছেন 15 কাঠাতে। এরপরে কি বলেছে দেখে নাও, যে 1 কাঠা জমি থেকে লাভ করে বেগুন চাষে 150 টাকা। তাহলে লিখব আমি বেগুন চাষে, তাহলে বেগুন 1 কাঠা জমিতে বেগুন চাষে 1 কাঠা জমিতে লাভ হয় কত টাকা? 150 টাকা। তাহলে কত কাঠা বেগুন চাষ? 20 কাঠা। তাহলে বেগুন চাষে 20 কাঠা জমিতে, 120 না, শুধু 20 কাঠা জমিতে লাভ হয়, তাহলে এইটার সঙ্গে 20 গুণ করব, তাহলে 150 গুণিতক 20 সমান কত হবে? এইটা গুণ করে নাও ফাঁকে, 150 গুণিতক 20, তাহলে দেখে নাও 15 দুগুণে 30 আর 2টো শূন্য বসিয়ে দাও, তাহলে কত হবে? 3000 টাকা। তাহলে আমরা লিখব 3000 টাকা। তাহলে বেগুন চাষে কত লাভ হলো? 3000 টাকা। এবার পটল চাষে চলো লিখছি, পটল চাষে 1 কাঠাতে লাভ হয়, 1 কাঠাতে লাভ হয় কত টাকা? 125 টাকা। তাহলে 1 কাঠাতে লাভ হয় 125 টাকা। তাহলে
তার কত বেরিয়েছে? 15 কাঠা বেরিয়েছে। তাহলে পটল চাষে 15 কাঠাতে লাভ হয়, তাহলে 125 গুণিতক 15, তাহলে এটা গুণ করো। 15 5 5 75-এর 5, হাতে রইল 7, 15 দুগুণে 30, 7 37, হাতে রইল 3, আর 15 কে 15, 15 3 18, তাহলে 1875 টাকা। তাহলে এটা হবে 1875 টাকা। তাহলে বেগুন চাষে তিনি লাভ করলেন 3000 টাকা, পটল চাষে লাভ করলেন তিনি 1875 টাকা। তাহলে এইবারে বলেছে যে দুটো চাষে তার কত অনুপাত হলো, তার লাভ কি হলো। তাহলে বেগুন চাষ, এবার লিখছি বেগুন চাষ ইজডু পটল চাষ, তাহলে সমান বেগুনে কত হয়েছিল? 3000 টাকা, তাহলে আমি 3000 টাকা দিলাম। ইজডু পটলে কত? 1875 টাকা। তাহলে এইবারে আমি এটাকে কমাবো। আমরা কত দিয়ে কমাবো দেখে নাও, কত দিয়ে কমাবো? দেখো 0 আর 5 রয়েছে, 5 দিয়ে কমাবো। তাহলে দেখো 5 দিয়ে ডাকলে 5 6 30, হাতে রইল কিছুই থাকবে না, 0 0 দুটো নামিয়ে দিলাম। ইজডু 5-এর নামটা রাখো, 18 না যেন পেরিয়ে যায়। 5 3 15, 5 3 15, 15 থেকে 18 গুণে যাওয়া, 15 16 17 18 3 হলে 7-এর বাম দিকে যদি বসাই, 7-এর বাম দিকে যদি বসাই 37 হবে। 5-এর নামটা রাখো, 35 37 মেলা 5 7 35, 36 37 2। আবার দেখো 5-এর বাম দিকে বসালে 25 হবে, 5 5 25। আবার দেখো 0 আর 5 রয়েছে, আবার 5-এ কমবে। তাহলে 5 যদি কমে যায়, এরকম সমান চিহ্ন দিবে। 5 একে 5, হাতে রইল 1, 6 পর্যন্ত মানে 1, 0-র বাম দিকে বসলে 10 হবে, 5 দুগুণে 10, আর 0 বসে গেল। ইজডু এখানেও 5 7 35, 36 37 পর্যন্ত, তাহলে 36 37 2 থাকলো। তাহলে 5-এর বাম দিকে বসলে 2 হবে, 5 5 25। আবার দেখো 5 আর 0 রয়েছে, 5-এ কমবে, 5 দুগুণে 10, 12 পর্যন্ত মানে 2 থাকলো। 10-এর পরে 11 12 2, 0-র বাম দিকে বসলে 2 বসবে, 20 হবে, 5 4 20। ইজডু 5 একে 5, 7 পর্যন্ত ডেকে যাও, 2 হবে, 5 6 7 2। 5-এর বাম দিকে বসালে 25 হবে, 5 5 25। এবারে দেখো 3-এ কমবে, 3 দেখো 3 8 24, 3 5 15, তাহলে করলাম 3 8 24 ইজডু 3 5 15, তাহলে 8 ইজডু 5। তাহলে আমরা কি লিখতে পারি? বেগুন ও পটল চাষে লাভের অনুপাত। অতএব বেগুন ও পটল চাষে লাভের অনুপাত 8:5, 8:5 অ্যান্সার। এই হয়ে গেল তোমাদের শেষ 14টি অঙ্ক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুবই কাজে লাগবে। আর যারা নতুন, তোমরা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা দেখতে থাকবে, খাতা কলম নিয়ে বসে বসে গণিত প্র্যাকটিস করবে, একবার সুন্দরভাবে তোমরা করতে পারবে। আর যারা নতুন, তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তোমরা শুধু চ্যানেলটিকে ফলো করতে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত, তোমাদের কীরকম তোমরা গণিত শিখতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।